আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অন্য ধর্ম ও মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ দল 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে এবং সেই সিরিজের প্রথম 3টা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেই প্রথম 3 ম্যাচে মানে টি-20 ম্যাচে যেগুলো চট্টগ্রামে হবে, 3জন ক্রিকেটার যারা বিশ্বকাপ স্কোয়াডে, আবার বাংলাদেশের 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন এক প্রকার নিশ্চিত, তারা ওই প্রথম 3টা টি-20তে চট্টগ্রামে থাকবেন না। ঢাকা ফেজে সব ঠিক থাকলে সেই 3 ক্রিকেটারের ব্যাক করার কথা। একজনের হচ্ছে খাপ খাইয়ে নেয়ার একটা ব্যাপার রয়েছে, দীর্ঘ ছুটিতে ছিলেন সাকিব আল হাসান, এবং বাকি দুজনের একজনের ইনজুরি ইস্যু রয়েছে, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। তিনি আইপিএল, তার আগে শ্রীলঙ্কা সিরিজ, তার আগে বিপিএল খেলেছেন, মানে তিনি খেলার মধ্যেই রয়েছেন, তারও একটা ব্রেক দরকার। সো এই 3জন ক্রিকেটারকে ছাড়াই যে 15 সদস্যের দলটা ঘোষণা করা হয়েছে, এখান থেকে একটা ব্যাপার ক্লিয়ার, বিশ্বকাপের দলটা কেমন হতে যাচ্ছে সেটার একটা ক্লিয়ার ইন্ডিকেশন সিলেকশন প্যানেল দিয়ে দিয়েছে। যেই 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে সেই দল থেকে মূলত বিশ্বকাপের দলে 3জন ক্রিকেটার বাদ পড়বেন, এবং এটা নিয়ে কোনো ধরনের সংশয় নেই, কারণ 3জন ক্রিকেটার ইনক্লুড হবেন। সৌম্য সরকার অবশ্যই বিশ্বকাপে তিনি যাবেন এবং তার প্রতি সেই ভরসা বা আস্থার জায়গা রয়েছে। মুস্তাফিজুর রহমান তিনিও যাচ্ছেন, সাকিব আল হাসান তিনিও যাচ্ছেন, যদি এমন কোনো কিছু না ঘটে যেটা আসলে তাদের যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে যায়। সো এই 3জন যেহেতু ঢুকবেন, 15 সদস্যের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচের জন্য যে দল দেওয়া হয়েছে সেখান থেকে 3জন বাদ পড়বেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন সবচেয়ে বড় চমকটা কোথায় সেটা যদি বিশ্বকাপ স্কোয়াড আমরা বিবেচনা করি বা আলোচনা করি, কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে এই যে 15 সদস্যের দলটা দেয়া হলো, এটা মোটামুটি আমরা একটা এক্সপেক্টেড দল, আমরা সবাই গেস করতে পারছিলাম যে দল আসলে বাংলাদেশে এরকমই হতে পারে। তারপরও সবচেয়ে বড় চমকের জায়গাটা কোথায়, সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা কোথায়, স্যাটিসফ্যাকশনের জায়গা কোথায়, বিতর্ক অবসানের জায়গাটা কোথায়, সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হয় স্পষ্টভাবেই সেই জায়গাটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের ইনক্লুশন। 18 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ সাইফুদ্দিন জাতীয় দলের স্কোয়াডভুক্ত হয়েছেন। ইনজুরির সাথে দীর্ঘ সময় সংগ্রাম করেছেন, একটা সময় তাকে বাতিলের খাতায় মোটামুটি ফেলে দেওয়ার একটা ঘোষণা বা অবস্থা তৈরি হয়েছিল। তারপর একা একা মিরপুরের হোম অফ ক্রিকেটে একাডেমি মাঠে পরিশ্রম করেছেন, নিজেকে কামব্যাক করানোর জন্য প্রস্তুত করেছেন। সেই একাকী লড়াইয়ের পর, দীর্ঘ প্রচেষ্টার পর, অনেক ডিবেটের পর বিপিএলে ফরচুন বরিশালের হয়ে বিপিএল একটা ফেজ চলে যাবার পর খেলার সুযোগ পেয়েছেন। আনরেডি, আনপ্রিপেয়ার্ড একজন ক্রিকেটার, যেহেতু তিনি রিহ্যাবের মধ্যেই ছিলেন, ফেরার সংগ্রামের মধ্যে ছিলেন, সেখান থেকে রেগুলার উইকেট নিয়েছেন, 10+ উইকেট নিয়েছেন, যখন প্রয়োজন ছিল বিগ হিট মেরেছেন, রানস করেছেন, চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমেও সাইফুদ্দিন খুব একটা খারাপ ক্রিকেট খেলেন নাই। তো সাইফুদ্দিনের ফেরাটা আমার কাছে মনে হয় একটা মাহমুদুল্লাহ রিয়াদের মতো। রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে এরকম ইনজুরি ইস্যু ছিল না, কিন্তু তাকে বাদ দেওয়ার জন্য বা দলভুক্ত না করার জন্য বিশ্বকাপের আগের সময়টায় যেই ধরনের আসলে মেকানিজম হয়েছিল, সেটাকে পাশ কাটিয়ে, সেটাকে পেছনে ফেলে, কোনো বিতর্কের জন্ম না দিয়ে, কোনো উল্টাপাল্টা কথা না বলে, বাংলাদেশের ক্রিকেটে অনেক আমরা আসলে অমূলক আলোচনা শুনি, সেই কোনো কিছুর মধ্যে না গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ কামব্যাক করেছেন, বিশ্বকাপে খেলেছেন, হাইয়েস্ট রান করেছেন। সাইফুদ্দিনের ক্ষেত্রেও কেন প্রযোজ্য, ফেরার সংগ্রামটা প্রায় একই ধরনের, হিসাবের বাইরেই চলে যাওয়া একজন ক্রিকেটার কাউন্টেবল হয়েছেন। বিশ্বকাপ ভাবলে তিনি আছেন বলেই 15 সদস্যের স্কোয়াডে রয়েছেন, এবং কোনো বিতর্ক তৈরি করতে দেননি, উল্টাপাল্টা কোনো বক্তব্য দেননি, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ইতিবাচক মনে হয়েছে। সো সাইফুদ্দিন তিনি 15 সদস্যের যে দলটা 3 ম্যাচের জন্য সেটা ইনক্লুড হয়েছেন, এটা মানে এই না যে বিশ্বকাপের দলে সাইফুদ্দিন থেকে যাচ্ছেন। সাইফুদ্দিনকে টেস্ট করতে চায়, ডেফিনেটলি সাইফুদ্দিনকে বিশ্বকাপে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিতে চায়, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো কনফিউশনের সুযোগ নেই। কিন্তু সাইফুদ্দিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য যেহেতু 18 মাস বাইরে ছিলেন, কতটুকু প্রিপেয়ার সেটাও কিন্তু পরখ করার ব্যাপার রয়েছে, এবং সেই জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিনের উপর ভরসা রাখছেন নির্বাচকরা যে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন, একাধিক ম্যাচ খেলবেন। এই লাইসেন্সটা মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে। নাজমুল হোসেন শান্ত, গাজী আশরাফ লিপু, চান্ডিকা হাতুরু সিং, তারা পুরো ব্যাপারটা সম্পর্কে অ্যাওয়ার যে সাইফুদ্দিনকে অন্তত অনেক বেশি ম্যাচ খেলাতে হবে, এবং ম্যাচ খেলানোর উদ্দেশ্যটাই হচ্ছে তাকে প্রিপেয়ার করা, তার ফিটনেস এবং স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা পরখ করে বিশ্বকাপ দলে যেন তিনি থাকতে পারেন সেটা এনশিওর করা। এখন 3জন ক্রিকেটার তো বাদ পড়ছেন, 3জন যেহেতু ঢুকছেন 15 সদস্যের সেই দল থেকে, কোন 3জন বাদ পড়বেন বিশ্বকাপের দল থেকে, এটাও কিন্তু একটা বড় আলোচনা। সেই আলোচনায় যদি আমরা আসি, তাহলে যেই 3জন ঢুকছেন তাদের জায়গায় আসলে কারা কারা এসেছেন, তাদের জায়গায় আসলে কাদেরকে ভাবা হয়েছে,
সেই হিসাবটা মিলালে আমার কাছে মনে হয় হিসাবটা খুব ক্লিয়ার কাট হয়ে যায়। আমরা যদি খেয়াল করি সাকিব আল হাসান অলরাউন্ডার, সাকিব আল হাসান অনেক কিছু বাংলাদেশ দলের জন্য, মানে বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের ধনী আমরা বলতে পারি সাকিব আল হাসানকে, তার ক্রিকেটীয় মেধা, প্রজ্ঞা এবং পারফরমেন্স অনুযায়ী। এবং সাকিব আল হাসান তো হচ্ছে ব্যাটিং করেন মিডল অর্ডারে এবং তিনি লেফট আর্ম অর্থোডক্স। তানভীর ইসলামকে আমরা স্কোয়াডে দেখছি। সাকিব আল হাসান যখন ব্যাক করবেন নিশ্চিতভাবেই তানভীর ইসলামকে রেস্ট অফ 2 ম্যাচেস অর বিশ্বকাপ স্কোয়াডে আসলে বিবেচনা করার কোনো সুযোগ, পরিকল্পনা কিংবা যুক্তি আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে অন্তত তানভীরের প্রতিভা নিয়ে কোনো ধরনের সংশয় নেই। যথেষ্ট ভালো বোলার এবং যথেষ্ট আসলে পরিশ্রমী, একই সাথে প্রতিশ্রুতিশীল। তবে তানভীর ওই জায়গাটায় বাদ পড়ে যাচ্ছেন। সৌম্য সরকারের জায়গাটা কোথায়? ওপেনিংয়ে শুরুতেই ব্যাট করবেন, 1 নাম্বার ব্যাটার। সেই জায়গায় যদি আমরা দেখি পারভেজ হোসেন ইমন তিনি দলে রয়েছেন। পারভেজ ইমন এখন পর্যন্ত টি-20 খেলেছেন একটা। আপনাকে তো একটা 15 সদস্যের দল দিয়েছেন, সেখানটায় ব্যাকআপ ওপেনার রাখতে হবে। লিটন কুমার দাস সেখানটায় আগে থেকেই রয়েছেন। এখন সৌম্য সরকার যেহেতু নেই এবং একই দলে তানজিদ তামিমকে বিবেচনা করা হচ্ছে তিনি বিশ্বকাপে যাবেনি এরকম একটা ভাবনা থেকে। সো তানজিদ তামিম যেহেতু বিশ্বকাপে যাবেনি, বিজয় নেই, সবচেয়ে বড় নাম লিটন কুমার দাস তিনিও বিশ্বকাপে যাবেনি। সো ব্যাকআপ হিসেবে যাকে নেওয়া হয়েছে পারভেজ ইমন, তাকে রিপ্লেস করবেন সৌম্য সরকার তিনি ফিট হয়ে এলে। দুজন কিন্তু বাদ পড়ে গেলেন। মুস্তাফিজ ব্যাক করবেন, তার জায়গায় আসলে স্কোয়াডে কে রয়েছে এটাই খুব মজা হবে। মানে এই ডিসিশনটা নিতে গিয়ে আমার কাছে মনে হয় সিলেকশন প্যানেল মোটামুটি তাদেরকে একটা বড় ধরনের রিস্ক নিতে হবে। মুস্তাফিজের জায়গাটা যখন তাকে এনশিওর করা হবে বিশ্বকাপ দলে, সেই জায়গা থেকে তো একজনকে সরে যেতে হবে। অথবা মুস্তাফিজ যদি পরের 2টা ম্যাচে খেলেন, স্কোয়াডভুক্ত হন, 15 সদস্যেরই যদি দলটা রাখা হয়, মুস্তাফিজকে জায়গা করে দেওয়ার জন্য সরে যাবেন কে? এখানটায় অপশন 2টা, মন খারাপ হবে। 2 অপশনই আসলে আমার কাছে মনে হয় যে খুব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেই অপশনটা হচ্ছে, একজন হচ্ছে আমাদের প্রিয় মোহাম্মদ সাইফুদ্দিন, আরেকজন হচ্ছে তানজিম সাকিব। এই দুজনের একজন রোল ওয়াইজ যদি আমরা বিবেচনা করি, মুস্তাফিজের সাথে এই দুজনই যায়। মুস্তাফিজকে জায়গা করে দিতে হলে হয় ছোট সাকিবকে সরে যেতে হবে, অথবা মোহাম্মদ সাইফুদ্দিন যদি আনলাকি হন, পারফর্ম করতে না পারেন, যেই প্রত্যাশা তার প্রতি টিম ম্যানেজমেন্টে আমাদের সবার, সেই প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে আনলাকি সেই ক্রিকেটার তিনি হতে পারেন। কারণ বাংলাদেশের 15 সদস্যের দলে কিন্তু হাসান মাহমুদকে রাখা হয় নাই। বিশ্বকাপে বাংলাদেশ 4 জন পেস বোলার নিয়ে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো শরীফুল, তাসকিন, মুস্তাফিজ যদি যান, তাদের সাথে শেষ পর্যন্ত কে যাবেন, ছোট সাকিব নাকি সাইফুদ্দিন, সেই প্রশ্নের উত্তর মিলবে জিম্বাবুয়ের বিপক্ষে এই দুজনের পারফরমেন্স এবং মুস্তাফিজের কামব্যাক করার পর। সো অনেক ডিসকাশন, অনেক আলোচনা হবে। বাংলাদেশের দলটা কেমন হয়েছে যদি বলেন, আমার কাছে খুব ভালো লেগেছে। ব্যাকআপ ওপেনার রয়েছে, মিডল অর্ডারে ডেপথ রয়েছে, আফিফ হোসেন ধ্রুবকে রাখা হয়েছে। তিনি শেষ পর্যন্ত আসলে কতটুকু খেলার সুযোগ পাবেন সেটা নিয়ে ডাউট রয়েছে। তবে ব্যাকআপ মিডল অর্ডারের প্ল্যানে আফিফ ধ্রুবকে জায়গা করে দেওয়া হয়েছে এবং 6-7 মাহমুদুল্লাহ, রিয়াদ, জাকের, 8-এ যদি রিশাদ খেলেন, আমার কাছে মনে হয় বিগ হিটিং এর যে জায়গাটা, সেই জায়গাটাও একটা পূর্ণতা রয়েছে। ইটস এ গুড স্কোয়াড, ভালো একটা দল দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ কেমন করে, এই দলটা কতটুকু জ্বলে উঠতে পারে সেটাই দেখা। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, শুভরাত্রি।